সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আপনারা ইতোমধ্যে জানেন দুটি ঘটনা ঘটেছে বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে। প্রথম ঘটনাটা হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে 21 বছর পর ওয়ানডেতে জিতেছে এবং সিরিজ জয়ের খুব দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মিরাজের দল, এবং একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা সমাপ্ত হয়েছে, যা নিয়ে আসলে মূলত কথা বলতে আজকে স্টুডিওতে স্বাগত জানাতে চাই এম কায়সার ভাইকে। কায়সার, আপনাকে স্বাগত। কারণ তামিম বোর্ড কেমন করবে এই ট্যাগলাইনটা নিয়েই আসলে আমরা এগোতে চাচ্ছি। কেমন করবেন তামিম ইকবাল বোর্ড সভাপতি হিসেবে এই বোর্ডকে নিয়ে? আমরা যে বোর্ডের সিনোপসিসটা গত বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে, খুব ব্যতিক্রম তো দেখলাম না। অবাধ নির্বাচনের কথা বলা হয়েছে, এটা কতটুকু সুষ্ঠু এবং অবাধ এটা আপনি যদি একটু নির্ণয় করতে পারেন আপনার দেখার দৃষ্টি দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে অডিয়েন্সেরও। ধন্যবাদ বর্ষণ কবির। আপনার প্রশ্নের উত্তরটা আমি দুভাগে দিচ্ছি। প্রথমটা আপনি বললেন যে তামিম ইকবালের বোর্ড কেমন করবে। দেখুন, যে কোনো খেলায় বা ক্রিকেটে যে কোনো খেলায় যখন আপনি দেখবেন যে খেলা শুরু হওয়ার আগে স্কোর বোর্ডে কিন্তু একটা শব্দ ফুটে ওঠে, যে আমরা বিগ স্ক্রিনে যেটা দেখে থাকি, যে লেটস প্লে। তো তামিমের কিন্তু এখন লেটস প্লে শুরু হয়ে গিয়েছে। আপনার এই বোর্ডে তাকে কিন্তু খেলাটা শুরু করতে হবে। খেলাটা মিনস আপনি বোর্ড পরিচালনায় তাকে দক্ষতা দেখাতে হবে। আগে যেরকমভাবে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর কথা তিনি যদি এখন বলেন, তাহলে সেটা আর মেনে নেওয়ার মতো কোনো কিছু হবে না। তো তাকে ভালোভাবে রান করতে হবে বোর্ড দক্ষ হাতে বা সুন্দরভাবে, যাতে যে সমস্যাগুলোর কথা আগে আমরা দেখেছিলাম যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাগুলো যেন না থাকে। আর আপনি বললেন যে বোর্ডটা মানে নির্বাচনটা কেমন হয়েছে, নির্বাচনটা আপনি যেভাবে বললেন একেবারে সেরকমই হয়েছে। নির্বাচনে আমরা কোনো কিছু পার্থক্য দেখিনি। আগের বোর্ডের যেভাবে, যে প্রক্রিয়ায়, যে সিস্টেমে এবং যে আপনার কৌশলে ছক কেটে নির্বাচনটা হয়েছিল, একই রকমভাবে কিন্তু এই নির্বাচনটাও তাই হয়েছে। বাট আপনি এটা অন্য কোনোভাবে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না। কারণটা হলো যে নিয়মের মধ্যেই কিন্তু অনিয়ম করার একটা ফাঁক রেখে দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের এই গঠনতন্ত্রে। সো এই গঠনতন্ত্র যতদিন থাকবে ততদিন পর্যন্ত, বা যারাই ক্ষমতা থাকুন না কেন, তারাই যদি নির্বাচন করেন, তাহলে দেখবেন যে আপনি এই ধরনের সুবিধা নেওয়ার একটা চেষ্টাটুকু তারা করবেনই, যাতে তাদের পরিচিত লোকজন বা তাদের আপনার সমর্থিত লোকজনই ক্রিকেট বোর্ডে পরিচালক পদে যাতে আসতে পারেন। সো এই ধরনের নির্বাচনটা যেই করুন না কেন, তাকে কিন্তু একটা শব্দের সম্মুখীন হতে হবে, সেটা হলো যে প্রশ্নবিদ্ধ নির্বাচন। এবং তামিমের বোর্ডটাও কিন্তু সেই এই যে নির্বাচনটা হয়েছে সেটাকে আপনি প্রশ্নবিদ্ধ নির্বাচনের বাইরের ব্যাখ্যায় বা ট্যাগলাইনের বাইরে ফেলতে পারবেন না আপনি। অনেকে যেভাবে বলছেন যে এটা বাপের দোয়ার ক্রিকেট বোর্ড, মায়ের দোয়ার ক্রিকেট বোর্ড, তামিম এখন বলেছেন যে আমরা চেষ্টা করব এটাকে ক্রিকেট দোয়ার ক্রিকেট বোর্ড করার জন্য। এখন সেই চ্যালেঞ্জটুকু তাকে নিতে হবে। দেখা যাক, এখন জটিলতা থাকবে, সমস্যা থাকবে, সেই সমস্যাটা তাকে ভালোভাবে খেলতে হবে। এর আগে আমি একটু বলি, সেটা হলো যে তামিম ইকবাল ক্রিকেটার হিসাবে এরকম অনেক ঝড়ঝান্ডার সম্মুখীন পড়েছিলেন। ক্যারিয়ারের অনেক ধরনের তাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। অনেক পেস বোলারকে মোকাবেলা করতে হয়েছে, স্পিনারকে মোকাবেলা করতে হয়েছে। সেগুলো তিনি ডাউন দ্য উইকেটে এসে হয়তো ছক্কা উড়িয়ে ম্যাচ জিতেছেন, দল ইনিংস বড় করেছেন, দলকে জিতিয়েছেন, ম্যাচ জিতেছেন। সেরকম ম্যাচ কিন্তু তাকে এখানেও জিততে হবে। আমরা একটু দেখে আসতে চাই যে মানে জয়ের পর বোর্ড সভাপতি কি বলেছেন। ব্যক্তিগত আইডেন্টিটি যাই থাকুক না কেন, আমাদের দায়িত্ব একটাই, আর ওই দায়িত্বর কারণে আমরা এখানে আজকে বসা। ওটা হলো বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার, বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাওয়া। লাস্ট 1-1.5 বছর 2 বছরে প্রচণ্ড পরিমাণ নেগেটিভিটি, অনেক কিছুই বাংলাদেশ ক্রিকেটকে ফেস করতে হয়েছে। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাতে পারবো। আমাদেরকে যে দায়িত্ব এখানে বসানো হয়েছে, যে কাউন্সিলরগুলো ছিল, ওনারা যে বিশ্বাস করে আমাদেরকে এখানে বসাইছেন, আমরা ওই আমাদের ডিউটিসগুলো ফুলফিল করি। ডিউটিসটা আমি খুব ভালো করে জানি যে খুব সহজ না, সামনে অনেক কঠিন পথ আসবে। আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, রাইট কাজ করব, এটাই আমাদের করা উচিত, আর আমরা তাই করব। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড। সম্মান দিতে পারলে সম্মান ফেরত আসে, তামিম ইকবাল সেই পথেই হাঁটতে চান। কিন্তু যেটা বলেছেন যে পুরনো জিনিস নিয়ে নাড়াচাড়া হবে না, বা আপনিও বলছেন যে কোশ্চেন মার্ক একটা থেকেই যাচ্ছে। এই কোশ্চেন মার্ক তো আপনার গত সরকারের সঙ্গে ইনভলভড এমন দুজনকে আমরা দেখেছি এই বোর্ডে আসছে। ইভেন আপনাদের পত্রিকাতেও, আপনি যে পত্রিকায় কাজ করেন সেখানেও একজন স্পেসিফিক বোর্ড ডিরেক্টরকে, যিনি মাত্র নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম অঞ্চল থেকে, তাকে নিয়ে আলোচনা হয়েছে। তিনি একজন সংশ্লিষ্ট, এবং একই সঙ্গে বিপিএল একজন যিনি ছিলেন, তিনি আবার বোর্ড পরিচালক হয়েছেন একটা বিভাগ থেকে।
তো এই দুজনকে অন্তর্ভুক্ত করার পর একটু কি উত্তপ্ত উড়নের উপরেই দাঁড়িয়ে আছেন কিনা বা বসে আছেন কিনা তামিম ইকবাল? অবশ্যই, কারণটা হলো যে আপনার প্রশ্নের উত্তরটা সুন্দর ব্যাখ্যাটা হবে যে তামিম ইকবাল নির্বাচিত হওয়ার পরে, সভাপতি হওয়ার পরে যে আপনার কমিটি যেটা করেছেন, সাব কমিটি যেটা করেছেন, সেই সাব কমিটির কিন্তু এই দুজন যাদেরকে নিয়ে একটু আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এই দুজনের কেউ কিন্তু সুযোগটুকু পাননি সেখানে। তার মানেটাই হলো যে তাদেরকে একটু টেকনিক্যাল মুভও হতে পারে, তাদেরকে একটু আড়ালে রাখার একটা চেষ্টাটুকু হতে পারে, যাতে তাদেরকে যখনই আপনি সামনে আনবেন বা তাদেরকে যখনই আপনি একটা কমিটির দায়িত্ব দিবেন, তাকে চেয়ারম্যান করবেন অথবা ভাইস চেয়ারম্যান করবেন, তখন তার কাছ থেকে হয়তো অনেকে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইবেন বা অনেকে হয়তো জিজ্ঞাসা করতে চাইবেন, তখন সম্ভবত তারা যে ধরনের একটা অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হবেন সেটা যাতে না হন, এই কারণে তাদেরকে এখন এই মুহূর্তে সরিয়ে রাখা হয়েছে বা একটু তাদেরকে যে সাধারণত আমরা জানি যে পরিচালকরাই আপনার সাব কমিটিতে চেয়ারম্যান হন বা ভাইস চেয়ারম্যান হন, কিন্তু এই দুজনই পাননি, বাদবাকি সবাই কিন্তু পেয়েছেন এবং অনেকে কিন্তু আপনি দুটো দায়িত্বও পেয়েছেন, আর এই দুজন কিন্তু কোনো দায়িত্বই পাননি। জাস্ট আপনি এভাবে ইকুয়েশন মিলালেই বোঝা যাচ্ছে যে এই দুজনকে একটু হলেও একটু আড়ালে রাখার একটা চেষ্টাটুকু রয়েছে। আর তামিম ইকবালের ব্যাপারে আমি বলি যে তামিম ইকবাল চুজ হিজ অ্যাসোসিয়েটস। এই বোর্ডে তিনি তার বন্ধু এবং অ্যাসোসিয়েটদেরকে চুজ করেছেন, নিজেই চুজ করেছেন কাদেরকে নিয়ে তিনি এই বোর্ড পরিচালনা করবেন, এবং সেটা করতে গিয়ে তিনি হয়তো তার কিছু রং চয়েসও হতে পারে, এক নাম্বার টু হলো যে, এবং এর কারণে আপনি অনেক ক্রিকেট ব্রেইন, যারা রিয়েল ক্রিকেট ব্রেইন ছিলেন, সংগঠকরা যারা ছিলেন, তাদেরকে তিনি হয়তো তার দলে বা তার বোর্ডে নিতে পারেননি। আমি জানি না সেটা তার সামনের সময়টুকুতে তাকে সেই চ্যালেঞ্জটুকু কিভাবে মোকাবেলা করতে হবে, বা তিনি এর আগে থেকে যেভাবে ক্লাব পর্যায়ে থেকে যেরকমভাবে হোল হার্টেড সাপোর্ট পেয়েছিলেন, সেই রকম সাপোর্ট তিনি বোর্ড পরিচালনায় পাবেন কিনা, এটা একটা দেখার বিষয়টুকু থাকবে, তার সামনে এই চ্যালেঞ্জটুকু থাকবে। আর তামিম নিজেই বলছিলেন যে এই চ্যালেঞ্জটুকু তো থাকবে, আমাদেরকে এই চ্যালেঞ্জটুকু নিয়েই সামনে আমাদেরকে বাড়তে হবে। আর বোর্ড পরিচালক হয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন, আমি একটু পেছনে ফিরে যাচ্ছি, আপনি আমিনুল ইসলাম বুলবুল, আপনার মনে থাকার কথা, আমিনুল ইসলাম বুলবুলও কিন্তু বোর্ড পরিচালক হওয়ার পর জাস্ট এই কথাটাই বলেছিলেন যে পেছনে অনেক এক বছর ধরে আমাদের অনেক তিক্ততা হয়েছে, অনেক টক্সিক বিষয় আলোচনা হয়েছে, যেটা ক্রিকেটের সাধারণত মানায় না, আমাদেরকে সেই নেগেটিভিটি ছেড়ে দিয়ে আমাদেরকে সামনে বাড়তে হবে। তিনি তারপরে খুব সম্ভবত 3 সেঞ্চুরির কি একটা ফর্মুলা পর্যন্ত দিয়েছিলেন, ট্রিপল সেঞ্চুরির ফর্মুলা দিয়েছিলেন। অন্তত তামিম সেই ট্রিপল সেঞ্চুরি ফর্মুলা দেননি। একটা জিনিস আমি মানে সাংবাদিক হিসাবে তামিম ইকবালের বোর্ডের কাছ থেকে, বিশেষ করে তামিমের কাছ থেকে চাইবো, সেটা হলো যে তিনি যেটা বলছিলেন যে সব স্টেক হোল্ডাররা যেন তাদের প্রপার অধিকারটুকু পান ক্রিকেট বোর্ডে, সেটা নিশ্চিত করার দায়িত্বটুকু তার। এটা আমি মনে করি যে করাটা উচিত। এবং সেটা কি আপনার মনে হয়েছে নির্বাচনের দিন একদম বাক্সবন্দি করে গণমাধ্যমকে আটকে রাখার মধ্য দিয়ে সেই স্টেটমেন্টের রিফ্লেকশনটা এসছে? না, সেটা আমি মনে করি যে সেটা যদি আরেকটু খোলামেলাভাবে হতো তাহলে দেখতেন যে আপনি এই সমালোচনা হতো না। আপনি লুকিয়ে কোনো কিছু বা তথ্য লুকিয়ে কোনো কিছু আপনি বেশি দিন সামনে বাড়তে পারবে, শুধু সামনে বাড়তে পারবেন না, এবং সেই তথ্যটা বেশি দিন লুকিয়ে রাখতেও পারবেন না, কখনো না কখনো এটা এক্সপোজ অবশ্যই হবে। আর নির্বাচনটা তারা এর আগে আমরা যেভাবে নির্বাচন দেখেছিলাম যে হয়তো মিডিয়া সেখানে উপস্থিত থাকতে পারতো, কে ভোট দিতে আসছেন না দিতে আসছেন একেবারে বাক্সের সামনে যেতে হবে তা কিন্তু না, দূরের থেকে নিয়েই কিন্তু আমি ক্যামেরা দিতে পারতাম, নিচতলা থেকে নিতে পারতাম। তারা এবারে এটাকে একটু গোপনীয়তার মধ্যে রেখেছিলেন এবং সেটা বিগ স্ক্রিনে দেখিয়েছেন জাস্ট শুধু সাংবাদিকদেরকে। খুব সম্ভবত এটা আমি জানি না কারণটা কি, এটা কারণটা তারাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন। মোস্ট প্রবাবলি এমনও হতে পারে যে জায়গাটা খুব ন্যারো ছিল, 70-80 জন সাংবাদিক যদি সেখানে গিয়ে উপস্থিত হন, তাহলে হয়তো যে ভোট দিতে আসছেন তিনি কিভাবে ভোট দিবেন এই ব্যাখ্যাগুলো তারা হয়তো দিতে পারেন। বাট আমি মনে করি যে এই প্রশ্নগুলো জাতীয় নির্বাচনের চেয়ে অনেক টাফ নির্বাচন, রাইট। আমি মনে করি যে এই জিনিসগুলি তাদের মাথায় আসা উচিত ছিল, যাতে আপনি যত স্বচ্ছভাবে একটা নির্বাচন প্রক্রিয়া করবেন বা নির্বাচনটা করবেন, ততই দেখবেন যে আপনি এটা সমালোচনা কম হবে। কিন্তু যখনই আপনি এখানে কোনো কিছুর আবরণ দেওয়ার চেষ্টা করবেন, লুকিয়ে রাখার চেষ্টা করবেন, তখন সেখানে কিন্তু ময়লাটুকু লুকিয়ে, কখনো কিন্তু কার্পেটের নিচে ময়লা লুকিয়ে আপনি ঘর পরিষ্কার করতে পারবেন না। তামিমদের বোর্ড কেমন করবে বা তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডটা কেমন হতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ডটা তৈরি করা হয়েছিল, যার এগেনস্টে আবার এই বোর্ডটা তৈরি হলো, নানা মাধ্যমের হস্তক্ষেপ বা সমালোচনার পর, তখন আপনি আপনার পত্রিকায় লিখেছিলেন ওই সময় একটা হোটেলে রাতের ভোট, পরে আমাদেরও লিখতে হয়েছিল লাইলাতুল বিসিবি ইলেকশন। এবারও তো একই কাণ্ডই হলো, যদি ঘুরিয়ে ফিরিয়ে বলি যে মোটামুটি আগে থেকেই পোস্টাল ব্যালটের ভোটগুলো হয়ে গেছে। ওটা কোথায় হয়েছে, হয়তো বা কোনো হোটেলে হয়নি, ওটা হয়তো বা কারো বাসায় হতে পারে, বা এটা আমরা জানি না। তো এবার আপনার মানে মনোভঙ্গিটা কি? আপনি তো এই ধরনের কোনো লেখাই লিখলেন না, তার মানে কি ওটা কি বেটার দেন দিস ওয়ান, বা
দিস ওয়ান ইজ বেটার দ্যান দ্যাট ওয়ান। না, আপনার প্রশ্নের মধ্যে কিন্তু এই উত্তরটা রয়েছে। সেটি হলো যে এবার সেবার কিন্তু হয়েছিল আপনি 24 জন এক জায়গায় এক হোটেলে বসে একসঙ্গে ভোট দিয়েছিলেন, যেটা কিন্তু আমি জানতে পেরেছিলাম দেখে এই স্টোরিটা করেছিলাম। কিন্তু এবার যেহেতু ভোটিং এর সিস্টেমটা রয়েছে, এবার এক জায়গায় বসে কিন্তু হয়নি, যেটা আপনি নিজেই বললেন, হয়তো আলাদা আলাদাভাবে জায়গায় হয়েছিল। তো আলাদা আলাদাভাবে জায়গায় যদি হয়ে থাকে এবং সিস্টেমের মধ্যেই যদি ভোটিংটা থাকে, তাহলে তো আপনি কাউকে বাধা দিতে পারেন না এখানে। এবং তামিমকে এই প্রশ্নটা করা হয়েছিল তিনি নির্বাচিত হয়ে আসার পরে। তো তামিম এটাই বলেছেন যে এবার আমার জানা মতে, আমি যতদূর জানি, যে ভোটিংয়ে যারা অংশ নিয়েছিলেন তারা সবাই এক জায়গায় বসে যে দিয়েছেন তা কিন্তু না, হয়তো একজন তাদের ওই প্যানেলের মধ্যেই তারা ইলেকশন দিয়েছেন, কিন্তু ওই একসাথে বসে পুরোপুরি একজোট হয়ে দিয়েছেন সেই রকম কোনো ঘটনা ঘটেনি বলেই কিন্তু এটাকে আপনি নিয়মের ব্যত্যয় বলতে পারেন না। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে বর্ষণ, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে ভোটিং প্রক্রিয়াটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে এবং ভোটিংয়ের জালিয়াতির একটা সুযোগটা রয়েছে। অতএব আমি মনে করি যে ভোটিং নিয়ে ম্যানিপুলেশন করা সম্ভব, অবশ্যই ম্যানিপুলেশন করা সম্ভব এখানে। আমরাও শুনেছি যে ইলেকশন যেদিন জিতেছে, মানে হয়ে গেছে, সেদিন যিনি জিতেছেন তিনিও আমার কাছে একটা কমপ্লেন করলেন আনঅফিসিয়ালি, আর যিনি হেরেছেন এমন দুজন তো বলেছেনই। এটা আসলে কিভাবে সম্ভব? না, ম্যানিপুলেশন বলতে যেটা হলো যে আপনি ধরেন আপনাকে একসাথে বসে অনেকে যদি ভোট দিয়ে দেন, আপনি দেখুন 78টা ভোটের মধ্যে যদি 24টা ভোট এক সাইডে পড়ে যায়, তখন কিন্তু আর এখানে ইলেকশন করার আর কোনো সুযোগ নেই। মানে একটা জায়গায় যদি পড়ে যায়, একসাথে বসে যদি দেন, তাহলে আপনি দেখবেন যে যার বাক্সে সেটা পড়ছে তিনি কিন্তু জিততে পারতেছেন। তো এখানে ভোটিংয়ে জালিয়াতি করার একটা সুযোগটা রয়েছে। এই কারণে আমি মনে করি যে গঠনতন্ত্রে যে ভোটিংয়ের সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমে একটু পরিবর্তন আনা উচিত। ভোট আপনি রাখবেন, হয়তো কি অসুস্থ হতে পারেন, অফিসে কি বলে আপনার সরাসরি শারীরিকভাবে এসে ভোট দিতে পারছেন না, অথবা দেশের বাইরে রয়েছেন, হাসপাতালে রয়েছেন, তাদের জন্য আপনি সেটা অ্যালাউ করতে পারেন। কিন্তু এমন ভোটারদেরকে আপনি অ্যালাউ করা উচিত না যে রাতে তিনি ভোট দিয়েছেন, পরের দিন সকালে এসে নির্বাচনের কেন্দ্রে এসে হাজির হয়েছেন এবং সেখানে আইসক্রিম খাচ্ছেন বা চা খাচ্ছেন। এমন সিস্টেম থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। সবাই যেন আপনার প্রপারলি ভোট দিতে পারেন এবং কোনো ধরনের এই ধরনের যত ধরনের কৌশল, ছক বা জালিয়াতির বিষয় থাকবে, সেগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। এই কারণে আমি একটা কথা বলেছিলাম যে ক্রিকেট বোর্ডের নির্বাচন যেটা হচ্ছে বা হবে, যদি আপনি গঠনতন্ত্রে চেঞ্জ না করেন, তাহলে দেখবেন যে আপনি ওই নিয়মের মধ্যে থেকেই অনিয়ম করার একটা সুযোগটা থাকে এবং যারা ক্ষমতায় থাকেন তখন তাদের কাছে এই পুরো বিষয়টা তাদের হ্যান্ডেলে থাকে, তাদের ক্ষমতার মধ্যে থাকে। এই কারণে তারা এখানে নিজের প্রভাব বিস্তার একটু করতে পারেন। আর বাংলাদেশে একটা জিনিস সবসময় আপনি মাথায় রাখবেন, সেটা হলো যে নির্বাচনের প্রশ্ন আসলে আমাকে জিততেই হবে। অবশ্যই আপনি জিতবেন, কিন্তু জিনিসটা হলো যে আপনার সঙ্গে যে প্রতিপক্ষ যে রয়েছেন তাদেরকেও আপনার সমানভাবে মাঠে কিন্তু খেলার সুযোগটুকু দিতে হবে। সেটা আমরা কখনোই দেই না। জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও যে দুজনকে দেওয়া হয়েছে, সে তাদের ক্রিকেট ব্যাকগ্রাউন্ডটাও তো খুব সমুজ্জ্বল নয়। আবার আমরা বাংলাদেশ, ঢাকার যেটা, মানে আমরা এত ক্লাব নিয়ে কথা বলি, ক্লাব ক্রিকেটই তো বাংলাদেশের ক্রিকেটের অনেক বড় চালিকা শক্তি বলেই এটা, মানে বাতাসেই কথা না, এটা এস্টাবলিশড অলরেডি। কিন্তু সিসিডিএমের যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি এসেছেন চট্টগ্রাম থেকে। তো মানে এইটাকে একটু বাজিয়ে দেখার মতো করে দেখা, নাকি আসলে এটা কোনো মানে এমন কাউকে রাখা যার উপরে ছড়ি ঘোরানো যাবে বলেই সিসিডিএম চেয়ারম্যান রাখা? কারণ ঢাকার ক্রিকেট চালানো কিন্তু চারটিখানি ব্যাপার না, এটা একদমই সত্যি কথা। এটা সবচেয়ে কঠিন ব্যাপার হলো ঢাকার ক্রিকেটকে চালু রাখতে গেলে প্রিমিয়ার থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত যে পরিমাণে নজরদারি এবং গার্ডস দেখাতে হবে, সেটা আসলে কতটুকু সম্ভব হবে। একেবারে রেসপেক্ট রেখেই বলছি, তিনি নিশ্চয়ই পারেন, নাহলে দেওয়া হলো কেন, কিন্তু একটু খটকা লাগে। না, সেটাই যে খুব ভালো হতো যদি কোনো খুব পরিচিত এবং ঝানু সংগঠক, যারা এই ধরনের সিচুয়েশন ঝামেলায় পড়লে আপনি কিভাবে সেটাকে উতরে আসতে হয়, বেরিয়ে আসতে হয়, সেটা তারা জানেন, এমন কাউকে যদি এই নিয়োগটা দেওয়া হতো, তাহলে দেখতেন যে আপনি এই প্রশ্নটা হয়তো আসতো না। কিন্তু এখন যাকে দেওয়া হয়েছে, এখন তার জন্য একটা বড় চ্যালেঞ্জের বিষয় হতে পারে যে তিনি এটা কিভাবে সামাল দিবেন। দেখা যাক, তিনি যদি সামাল দিতে না পারেন তাহলে সমালোচনা তাকে শুনতে হবে। তবে ভালো হতো, যেটি বললাম, যে আপনি ঢাকার যে ক্লাব কোটা থেকে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের কাউকে রাখলে আপনি দেখতেন যে তারা হয়তো এই সমস্যার আপনার পালসটা ভালো করে বুঝতে পারতেন এবং সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে সেক্ষেত্রে তারা খুব দ্রুত হয়তো সিদ্ধান্ত নিতে পারতেন বা সুন্দর সফিস্টিকেটেড কায়দায় এই সমাধানগুলো করতে পারতেন। কিন্তু এখন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে আমরাও চিনতাম না। তাকে আমি ওটাই বললাম যে এই ক্রিকেট বোর্ডে অনেকে এসেছেন যাদের হয়তো পরিচয় আমরা জানি, কিন্তু তারা এর আগে কখনো ক্রীড়া সাংবাদিক মানে সংগঠক ছিলেন কিনা, ক্রিকেট সংগঠক ছিলেন কিনা, সেটা আমরা কিন্তু জানি না। সেটা হয়তো কৈফিয়তটা আসলে একাধিক মন্ত্রীর সন্তান হিসেবে হয়তো বা মিস্টার ইব্রাহিম এবং ইসরাফিল খসরু দুজনকেই দিতে হচ্ছে। তারা কি একটু মানে পারিবারিকভাবেও কি একটু, মানে আমরা দেখেছি একজন অবশ্য একজন বিভাগ থেকে এসেছিলেন, জেলা বিভাগ থেকে একজন এসেছিলেন, তিনি শুরুতেই আবার সরে দাঁড়িয়েছেন।
এইগুলো আসলে কতটুকু মানে শুরুর আগে যে ধাক্কা ছোট ছোট ধাক্কাগুলো খাওয়া বা ওনাদের আসলে কাজ করতে চাওয়ার আন্তরিকতা নিয়ে কোনো কোশ্চেন নেই, বরং ইন্টারিমে তাদের দেখলাম যে বেশ তারা ভাইব্রেন্ট, কিন্তু আলটিমেটলি ক্রিটিসিজম তো মানে তাদের সংশ্লিষ্টতার জন্য বাবার সঙ্গে পলিটিক্যালি অনেক কিছু হয়তো বা সিভিয়ারলি ক্রিটিসিজম হজম করতে হবে, কখনো জাস্টিফাইড হইতে কখনো ইনজাস্টিফাইড হইতে। ওনারা কিভাবে ট্যাকেল করবেন ব্যাপারটা? না, সমালোচনা তো সহ্য করে তারপরে এগিয়ে যেতে হবে। আর আমি কখনো কিন্তু একটা জিনিস বিশ্বাস করি, যখন আপনার পলিটিক্যাল পরিচয় থাকতেই পারে, কিন্তু আপনি যে পোস্টের জন্য এসেছেন সেই পোস্টে আপনার আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কিনা, অথবা আপনি কিভাবে সামাল দিতে পারবেন, সেটা কিন্তু আপনার কাজের জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমরা হয়তো 2-3টা কাজের মধ্যেই কিন্তু বুঝতে পারবো। আর নট নেসেসারি যে আপনি সব সময় এই কাউকে কাজে দিতে হলে একেবারে অভিজ্ঞ লোককেই চয়েস করতে হবে। আপনি ইয়াং ব্লাড অবশ্যই আনবেন। ইয়াং ব্লাডের স্লোগানেই তো মাহবুব আনামদের মতো অভিজ্ঞরা ছিটকে পড়ে গেছেন। থাকলে ভালো হতো, কারণটা হলো যে আপনি শুধু ইয়াং ব্লাড দিয়ে যদি আপনি এটা করতে চান তাহলে হয়তো পারবেন না। আপনি দেখবেন যে এই কারণে বলা হয়ে থাকে যে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণটা প্রয়োজন। সেটা কি এখানে আছে? এই না, এখানে সিরাজউদ্দিন আলমগীর ছাড়া আপনি যদি আমাকে সিরাজউদ্দিন আলমগীর রয়েছেন, মাসুদুজ্জামান রয়েছেন, এবং এর আগে আপনি বোর্ডে ছিলেন রফিকুল ইসলাম বাবু, তিনি রয়েছেন, ফাহিম সিনহা, এর আগে কিন্তু আপনি নাজমুল হোসেন পাপনের বোর্ডের থেকে বেঁচে যাওয়া একমাত্র রিয়েল স্পিসিস হিসেবে তিনি কিন্তু রয়ে গিয়েছেন এখানে। সো অভিজ্ঞতার রয়েছে এবং নতুনের সংমিশ্রণও রয়েছে। এখন দেখতে হবে যে তারা মানে সামনের যে সমস্যাগুলো থাকবে, যে সেই সমস্যাগুলোকে কত সুন্দর এবং সফিস্টিকেটেড কায়দায় সেটা সমাধান করতে পারেন। যদি সমাধান করতে না পারেন, তাহলে যেটা বললাম যে আপনাকে ম্যাচ জিততে হলে তো এইসব ছোট ছোট সমস্যার সমাধান করে ছোট ছোট ভাই টাইমের বোর্ড কেমন করবে সেটা একটা ইন্ডিকেশনস হয়তো বা এখনই বলা উচিত না, অনেক কিছুই তো বাকি আছে। কিন্তু মাঠের ক্রিকেটে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ, যেটা বলছিলাম যে সিরিজটা এগিয়ে গেছে, কালকে যখন আবার একটা ম্যাচ, তখন হয়তো বা আমরা জিতে গেলে সিরিজটা নিশ্চিত হয়ে যাবে এক ম্যাচ আগে। এইটা কতটুকু সুদিং? মানে আমরা 21টা বছর কার্ডিফের সেই ম্যাচ আপনিও কভার করতে গিয়েছিলেন, ইফ আই এম নট মিস্টেকেন। না, আমি ওই ম্যাচটা কভার করিনি। আমরা আমাদের সাইদুজ্জামান গিয়েছিলেন। এই যে 21টা বছরের পরম্পরা, মানে এতদিন ধরে ইয়ে করা, মানে স্ট্রাগল করা, তারপরে খুব হেসে মানে খেলেই জিতে যাওয়া, এটাকে আপনি কিভাবে মার্ক করতে চান? এই অস্ট্রেলিয়ান দলটাকে অনেকে বলছে খর্বশক্তির, কিন্তু দলটার নাম তো অস্ট্রেলিয়া না। অস্ট্রেলিয়ার খর্বশক্তির দল, সেটা তো বাংলাদেশের সমস্যা না। তাদেরকে তো বাংলাদেশ বলে নেই যে তাদের মেইন প্লেয়ারদের অনেককে রেখে আসতে হবে। সেটা তারা তাদের মতো এই সিরিজের জন্য যে চুজটা করেছে, জল দিয়েছে, সেই দলকে বাংলাদেশ হারিয়েছে এবং মাঠে ক্রিকেট খেলেই হারিয়েছে। এমন তো না যে টস করেছে তারপরে বাংলাদেশ জিতে গিয়েছে, তাও কিন্তু না। আপনি ব্যাটিং, বোলিং, ক্যাচিং সব ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এবং আমি কিন্তু খুব একটা অবাক হইনি বাংলাদেশের এই জয় দেখে। কারণটা হলো যে আপনি এর আগের পেছনের তিনটা সিরিজে যদি বাংলাদেশের ওয়ানডেতে পারফরমেন্স দেখেন, সেখানে বাংলাদেশ কিন্তু জিতেছে এবং দুর্দান্ত কায়দায় জিতেছে। সো সেখানে আপনি নিউজিল্যান্ডকে হারিয়েছি আমরা, আপনি পাকিস্তানকে হারিয়েছি। সো সব কিছু মিলে আমরা কেন অস্ট্রেলিয়াকে হারাতে পারবো না? এবং সেই চেষ্টাটা বা সেই তাড়নাটা পুরো দলের মধ্যে ছিল। এবং সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে লেগেছে, যে এর আগে যখনই আমরা অস্ট্রেলিয়াকে মোকাবেলা করেছি, তখন সবচেয়ে বেশি যে সমস্যা আমাদেরকে পড়তে হয়েছিল যে আমরা স্পোর্টিং উইকেট করব নাকি লো এবং আপনার স্পিন ওরিয়েন্টেড উইকেট করব, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসেছি এবং আমরা এখানে স্পোর্টিং উইকেট করেছি। এখানে কিন্তু যে উইকেটে আপনার ব্যাটসম্যানরা আপনার রান পাবেন এবং যেখানে কিন্তু আপনার বোলাররাও ভালো করে বল তুলতে পারবেন এবং বলে উইকেটে বাউন্স থাকবে, সেখানে বাংলাদেশ পেস বোলাররা ভালো বোলিং করেছে, ব্যাটসম্যানরা দারুণ রান করেছে। সব কিছু মিলে আমরা ব্যাটে বলে অস্ট্রেলিয়ার এই দলটাকে পরাস্ত করেছি এবং আমার মনে হয় যে সিরিজ জেতার জন্য বাংলাদেশের পরের ম্যাচটাই আপনাকে টার্গেট করা উচিত, লাস্ট ম্যাচটাকে আর টার্গেট না করে। কারণ আপনি যেহেতু একবার অস্ট্রেলিয়াকে হারিয়েছেন এবং তাদের শক্তিটা, দুর্বলতাটা সব কিছু জেনে গিয়েছেন, সো নিশ্চিতভাবে বাংলাদেশ যদি তাদের প্রথম ম্যাচের যে পারফরমেন্স দেখিয়েছে, সেই পারফরমেন্সে যদি এর 80%ও দেখাতে পারে, তাহলে সিরিজটা দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ জিতে যাবে। সেটাই যদি হয়, তারপরেও কি একটু কোশ্চেন আসে না যে ক্যাপ্টেন আন্ডার পারফর্মিং হয়ে গেলে যেটা সমস্যাটা হয়, বাংলাদেশ কি সেই প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, এই কোশ্চেনটা চলেই আসছে। এই কোশ্চেনটা কিন্তু মেহেদী হাসান মিরাজকে শুনতে হয়েছিল সিরিজ শুরু হওয়ার আগের দিনই। তাকে বলা হয়েছিল যে আপনার বোলিংটা হয়তো চলনসই হচ্ছে, কিন্তু ব্যাটিংটা যে জায়গায় আপনি ব্যাটিং করেন, যেখান থেকে যে দায়িত্বশীল বা তার যে ব্যাটিংয়ের যে অবদানটুকু রাখার প্রয়োজন, সেই অবদানটুকু, সেই কন্ট্রিবিউশনটুকু তার কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি না। তার উপরে আবার খাড়ার উপর মরার ঘা বা মরার উপর খাড়া ঘা, যেটাই বলি না কেন, মোসাদ্দেক হোসেন সৈকতের কামব্যাকে দুর্দান্ত ইনিংস, তার জন্য একটা চ্যালেঞ্জিং একটা বিষয় হতে পারে যে যেহেতু মোসাদ্দেক হোসেন এবং তারা দুজনই
দুজনই কিন্তু ওই একই Same টাইপের category-র। সেম ক্যাটাগরির অলরাউন্ডার, এবং সেখানে তিনি মোসাদ্দেক হোসেন 4 বছর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে এসে যে পারফরমেন্স করেছেন তাতে বোঝাই যাচ্ছে যে তার সামনে তিনি চ্যালেঞ্জটুকু তিনি নিয়েছেন। এখন ক্যাপ্টেনকেই সেই চ্যালেঞ্জটুকু নিতে হবে পারফর্ম করার জন্য, সেটা বোলিংয়ে হোক বা ব্যাটিংয়ে হোক, যেভাবেই হোক তাকে কিন্তু আপনি আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন থাকলে সেটা কিন্তু পুরো দলের মধ্যে এক ধরনের বাজে প্রভাব আমরা পড়ে। একটু দেখে আসি মোসাদ্দেক মানে ম্যাচ জেতার পর কি বলেছেন। ডোমেস্টিক ক্রিকেট আমি এভাবে করেই খেলার চেষ্টা করতেছিলাম। সো মানে এখনকার ক্রিকেট যদি আমরা দেখি সব কিছু মিলে সিচুয়েশন বা স্ট্রাইক রেটের কথা যদি আসে, ওই জিনিসটা সবসময় মাথায় কাজ করতো যখন ডোমেস্টিকে খেলতাম। সো ওই জিনিসটা জাস্ট আমি ওইখান থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ যে প্রথম ম্যাচটা শুরুতেই এমন একটা স্টার্ট পাওয়া, এবং মানে আমার কাজ যেটা টিমের জন্য দরকার ছিল সেটা আমার কাজটা করা চেষ্টা করব, পরের ম্যাচগুলোতে যেন এরকম কন্টিনিউ করতে পারি। এখন মানে যেটা খুব ফাইন পয়েন্টে বলতে হয় যে 4টা বছর পর ফিরে আসা, হয়তো বা আরও আগে 2 বছর আগেই ডিজার্ভিং ছিল, শেষ পর্যন্ত মোসাদ্দেক শেষ পর্যন্ত আবার ন্যাশনাল টিমে ফোল্ডে আসলেন। আসলে আসার পরে এরকম একটা ভালো ইনিংস খেলা বা দুর্দান্ত দুটো উইকেট পেয়ে যাওয়া, এটা আসলে কতটুকু বাংলাদেশের পাওয়ার হাউসটাকে আরেকটু সমৃদ্ধ করে? অবশ্যই সমৃদ্ধ করবে, এবং আমি মনে করি যে যে জায়গায় তিনি ব্যাটিং করে থাকেন সেই জায়গায় এরকম একজন অলরাউন্ডার ব্যাটসম্যানকে কিন্তু বাংলাদেশ খুঁজছিল। অলমোস্ট একটা হচ্ছিল আপনার ফিনিশিং রোলটা তার কাছে চলে আসে। রাইট, এবং এই ম্যাচে তিনি কিন্তু দুটো ভূমিকা একসঙ্গে পালন করেছেন। যখন ব্যাট করতে নেমেছিলেন সেই সময়টা কিন্তু দলের ইনিংসটা রিবিল্ড করেছেন, এবং রিবিল্ড করে শেষের 10 ওভারে পুরো যে এক্সেলারেট করতে হয় সেই কাজটুকু কিন্তু তিনি করেছেন, এবং সিঙ্গেল হ্যান্ডলি করেছেন। 3টি ছক্কা, 7টি বাউন্ডারি, 70 বলে খুব সম্ভবত আপনি 86 রান। এবং এই শুধুমাত্র ব্যাটিংয়ের এটা দেখবেন না আপনি, এবং তাকে কিন্তু বেশ শেষের সময়টুকু কিন্তু তাকে লেজের সারির ব্যাটসম্যানদেরকে নিয়ে ব্যাটিং করতে হয়েছিল। সেখানে তিনি কিন্তু ম্যাক্সিমাম সময় স্ট্রাইকটা নিজের হাতে রেখেছেন, এবং যেটি বলছিলেন যে ওয়ানডে ক্রিকেটে স্ট্রাইক রেট অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। খুব বেশি বলও তিনি নষ্ট করেননি। সব কিছু মিলে ব্যাটিংটা ঠিক যেরকমভাবে যে কায়দায় ব্যাটিং করার কথা ছিল 100% সেখানে তিনি সফল হয়েছেন। এটি হলো শুধু ব্যাটিংয়ের দিকটায়। আপনি বোলিংয়ে তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন, দুটো উইকেট নিয়েছেন, এবং শুধুমাত্র যদি এই দুটোর মধ্যে আমি আটকে থাকি তাহলে হয়তো তার ক্যাচিংটা, একটা ক্যাচ যে ধরেছিলেন সেই ক্যাচটা খুবই ভালো ক্যাচ ছিল, ক্যাচটাকে আমরা হয়তো ভুলে যাব। দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন। তো সবকিছু মিলে ব্যাটিংটা ভালো করেছেন, বোলিংটা চমৎকার করেছেন, ক্যাচ ধরেছেন, আর কি চাই? সো একটাই জিনিস এখন চাই, সেটা হলো যে আপনি কনসিস্টেন্সি। এইটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। আমরা আশা করি ক্রিকেট বোর্ড কনসিস্টেন্ট হবে, একই সঙ্গে ক্রিকেট টিমও কনসিস্টেন্সি বাড়িয়ে নেবে। কায়সার ভাই, আরও কথা বলার ছিল, কিন্তু আজকে এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আশা করি আগামী সপ্তাহে বিশ্বকাপের ডামাডোলে আবারও কথা বলবো ফুটবল নিয়ে। সবাই ভালো থাকবেন।